আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা ব্যাকরণের পৃষ্ঠা নাম্বার 27 থেকে 35 পৃষ্ঠা পর্যন্ত শেষ করব। দেখো, 27 পৃষ্ঠায় আছে নমুনা প্রশ্ন, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 নম্বর আছে ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে? উত্তর হবে বাকযন্ত্র। 2 নাম্বার, যে ধ্বনি উচ্চারণকালে ফুসফুস তাড়িত বাতাস মুখের কোথাও না কোথাও বাধা পায় তাকে কি বলে? তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। 3, বাকযন্ত্রের সাহায্যে আমরা কি উৎপাদন করি? বাকযন্ত্রের সাহায্যে আমরা, উত্তর হবে কি? খ, ধ্বনি উৎপাদন করি। 4 নাম্বার, বাকযন্ত্রের উপাদান কোনটি? ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, তালু। উত্তর হবে ক। পৃষ্ঠা নাম্বার 28 আছে, দেখো 5 নম্বরে, যে বাক ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না তাকে বলে? ক তে আছে স্বরধ্বনি। কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়? উত্তর হবে হ্রস্ব ই। 7 নম্বর, স্বরধ্বনি উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ? খ, 3টি। 8 নাম্বার, কোনটি স্বরধ্বনির উচ্চারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ? উত্তর জিভের অবস্থান ও ঠোঁটের আকৃতি, অর্থাৎ খ। কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে যে জাতীয় স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয় তা হলো, প্রথমে আছে মৌখিক স্বরধ্বনি, অনুনাসিক স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি। সঠিক উত্তর হবে 1 আর 2, মৌখিক স্বরধ্বনি ও অনুনাসিক স্বরধ্বনি। এই দুইটা আছে কতে। ওকে। 10 নম্বরে আছে জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি বলে? অর্থাৎ সম্মুখ স্বরধ্বনি বলে। উত্তর হবে ক। 11, জিভ স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পিছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে মধ্য স্বরধ্বনি। ওকে। 12 নম্বরে আছে, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 29, জিভের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয় যে স্বরধ্বনি তাকে বলে পশ্চাৎ স্বরধ্বনি। দেখো, পিছনের অংশে, পিছন মানে হচ্ছে পশ্চাৎ, জিভের সবচেয়ে উপরে উঠিয়ে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে? সবচেয়ে উপরে, উপরে হলো উচ্চ স্বরধ্বনি। ওকে। ঘ। 14 নম্বরে আছে জিভ সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে বলে নিম্ন স্বরধ্বনি। 15 নম্বর, জিভ নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে বলে উচ্চ মধ্য স্বরধ্বনি। ওকে। সঠিক উত্তর হবে ক। 16 নম্বরে আছে জিভ উচ্চ মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন স্বরধ্বনি থেকে উপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে বলে নিম্ন মধ্য স্বরধ্বনি, ঘতে। ওকে। 17, ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণের কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? উত্তর হবে ক, অর্থাৎ 2। উচ্চ সম্মুখ স্বরধ্বনির উদাহরণ কোনটি? সঠিক উত্তর হবে গ, হ্রস্ব ই। 20 নম্বর আছে যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয় সেই স্বরধ্বনিগুলোকে কি বলে? সেগুলোকে বলে গোলাকৃত স্বরধ্বনি। শিক্ষার্থীরা, পৃষ্ঠা নাম্বার 30 আছে, দেখো গোলাকৃত স্বরধ্বনি কোনটি? সেটা হচ্ছে স্বরে অ। এটা বললে কি মুখটা কি গোলাকৃতি ধারণ করে। 21 নম্বরে আছে যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে অগোলাকৃত স্বরধ্বনি। ওকে। 22 নাম্বার আছে অগোলাকৃত স্বরধ্বনি কোনটি? এ। সঠিক উত্তর গ। মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারণ হলে কি ঘটে? এটার অর্থ, সঠিক উত্তর হবে শব্দের অর্থ বদলে যায়, অর্থাৎ ঘ নাম্বার। 24 নাম্বারে আছে কোমল তালু নিচে নেমে গিয়ে কোন স্বরধ্বনি উচ্চারণ করে? এটা হবে অনুনাসিক স্বরধ্বনি, অর্থাৎ সঠিক উত্তর খ। 25 নাম্বারে আছে, দেখো একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে বলে অনুনাসিক স্বরধ্বনি, অর্থাৎ খ। কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দিয়ে বের হয়ে যায়? এটা হচ্ছে ল, অর্থাৎ সঠিক উত্তর আছে খতে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা, খ।
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হলো 7টি। সঠিক উত্তর খ। উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে বলে দ্বি-ওষ্ঠ ধ্বনি। জিভের সামনের অংশ উপরের পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? সঠিক উত্তর হবে খ, দন্ত ধ্বনি। 31 নম্বরে আছে জিভের সামনের অংশ ও উপরের পাটির দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে কোন ধ্বনি উচ্চারিত হয়? সঠিক উত্তর হবে ক, দন্তমূলীয় ধ্বনি। 32 জিভের সামনের অংশ পিছনে কুঞ্চিত বা বাঁকা হয়ে কোন ধ্বনি উৎপাদিত হয়? সঠিক উত্তর হবে প্রতিবেষ্টিত ধ্বনি। 33 নম্বর আছে জিভের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? সঠিক উত্তর হবে গ, তালব্য দন্তমূলীয় ধ্বনি। 34 নম্বরে আছে জিভ প্রসারিত হয়ে সামনের অংশ তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? তালু স্পর্শ করে হলো তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি অর্থাৎ ঘ। ওকে, তারপরে আছে 35 নাম্বার। দেখো জিভের পিছনের অংশ উঁচু হয়ে আল জিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? এটাকে বলে জিহ্বামূলীয় ধ্বনি, অর্থাৎ সঠিক উত্তর খ। 34 নম্বর আছে কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে বলে কণ্ঠনালীয় ধ্বনি। কণ্ঠনালীয় ধ্বনি, দেখো এই উত্তরটা কিন্তু এখানেই বলে দিয়েছে। কণ্ঠনালীর মধ্যে কণ্ঠনালীয়। জিহ্বামূলীয় ধ্বনি কোনটি? জিহ্বামূলীয় ধ্বনি হচ্ছে ল। দেখো ল উচ্চারণ করতে গেলে জিহ্বার ব্যবহারটা সম্পূর্ণ করতে হয়। 38 নম্বর আছে কণ্ঠনালীয় ধ্বনি কোনটি? কণ্ঠনালী হলো খ। ওকে, প্রতিটি ধ্বনি উচ্চারণের সময় কয়টি বাকযন্ত্র সম্পৃক্ত হয়? দুটি বাকযন্ত্র সম্পৃক্ত হয়। ত, থ, দ, ধ ধ্বনিগুলো উচ্চারণের স্থান হচ্ছে দন্ত ন। দেখো ত, দ, ধ দন্ত ন আসে, দন্ত ন আসে, শেষের অক্ষরটা কি? দন্ত ন। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে দন্তমূলীয় ধ্বনি। ওকে, 41 নম্বরে দেখো কোনটি সক্রিয় উচ্চারক? সক্রিয় উচ্চারক হচ্ছে জিভের ডগা। কোনটি নিষ্ক্রিয় উচ্চারক? খ, কোমল তালু। উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে বলা হয় উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে বলা হয় স্পষ্ট ধ্বনি। 44 নম্বর আছে মুখের মধ্যে ফুসফুস আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয়, এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? এটাকে বলে স্পৃষ্ট ধ্বনি। 45 নাম্বার যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে বের হয় সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে স্পৃষ্ট ধ্বনি। 46 নাম্বার ঘর্ষণজাত ধ্বনি আর কি ধ্বনি হিসেবে পরিচিত? সেটা হচ্ছে শীষ ধ্বনি হিসাবে পরিচিত। ওকে শিক্ষার্থীরা, পৃষ্ঠা নাম্বার 33 আছে। দেখো 47 নাম্বার যে ধ্বনি উচ্চারণকালে জিভ কম্পিত হয় তাকে বলে কম্পিত ধ্বনি। কোন বর্ণমালার সংক্ষিপ্ত রূপ নেই? স্বরে অ, এটার কোনো সংক্ষিপ্ত রূপ নেই। ওকে, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পেছনের এক পাশ বা দুপাশ দিয়ে বেরিয়ে যায় এবং জিভ, দাঁত এবং দন্তমূলে অবস্থান করে তাকে কি বলে? তাকে পার্শ্বিক ধ্বনি বলে। ওকে, 49 গেল, এখন হলো 50 নাম্বার অন্তস্থ ব ও অন্তস্থ অ কোন জাতীয় ধ্বনি? এটা হচ্ছে নৈকট্যমূলক ধ্বনি। 51 নৈকট্যমূলক ধ্বনির আরেক নাম কি? উত্তর হবে তরল ধ্বনি। 52 সূর্যাস্ত শব্দটিতে নিচের কোন দুটি বর্ণের যুক্ত সন্ধি হয়েছে? সঠিক উত্তর হবে স্বরেয় যোগ ক, অর্থাৎ সূর্য যোগ অস্ত। তাহলে কি হবে? স্বরেয় যোগ ক। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। ওকে, ঘর্ষণজাত ধ্বনি হচ্ছে তালব্য স। ওকে, 55 নম্বরে আছে বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি হচ্ছে 7টি। 56 বাংলা স্বরবর্ণ কয়টি? বাংলা স্বরবর্ণ 11টি। 57 নম্বর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার? বাংলা ব্যঞ্জন ধ্বনি কয়টি? বাংলা ব্যঞ্জন ধ্বনি হলো 33টি। বাংলা ব্যঞ্জন বর্ণ হলো 39টি। ব্যঞ্জন ধ্বনি 33টি, ব্যঞ্জন বর্ণ বললে আমরা দিব কয়টি? 39টি। এই যে ট নিচে একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে ট যোগ ট বা 61। একই ব্যঞ্জন বর্ণ শব্দের শেষে ও মধ্যে দুইবার উচ্চারিত হলে সেটাকে বলে দ্বিত ব্যঞ্জন।
ওকে। ৬২ নম্বরে একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কি বলে? দ্বিত ব্যঞ্জন। অর্থাৎ সঠিক উত্তর হবে কি ক নাম্বার। ব্যঞ্জন দ্বিত ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে কি বলে? সব ব্যঞ্জন সংযোগকে যুক্ত ব্যঞ্জন বলে। সঠিক উত্তর হবে খ। যুক্ত ব্যঞ্জন কয় প্রকার? যুক্ত ব্যঞ্জন ২ প্রকার। অর্থাৎ সঠিক উত্তর ক। পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন হয় তাকে বলে ধ্বনি পরিবর্তন। অর্থাৎ সঠিক উত্তর ক। ৬৬ নাম্বার দেখো, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে বলে স্বরসন্ধি। ওকে, সঠিক উত্তর গ। স্বরধ্বনির পর আ ধ্বনি থাকলে উভয় মিলে কি হয়? উভয় মিলে হয় স্বরায়া। হ্রস্বই ধ্বনির পর দীর্ঘই ধ্বনি থাকলে উভয় মিলে কি হয়? সেটাকে বলে দীর্ঘই। অর্থাৎ সঠিক উত্তর ঘ। স্বরেয় বা আ ধ্বনির পরে হ্রস্বই বা দীর্ঘই ধ্বনি থাকলে উভয় মিলে কি হয়? উভয় মিলে হয় এ ধ্বনি। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযোগ ইক্কা। ৭১ নম্বর, সন্ধি হলো শব্দ গঠনের প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ৩৫ পৃষ্ঠা পর্যন্ত পড়েছি। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।